এক্সট্রাজুডিশিয়াল কিলিং কোনো ডেমোক্রেটিক সোসাইটিতে অ্যাকসেপ্টেবল হতে পারে না। ইটস নট আ ভেরি হেলদি প্র্যাকটিস। তো কোনো রুল অফ লর বেসিক প্রিন্সিপালই হচ্ছে যে একটা ডিউ প্রসেস করে ফেয়ার ট্রায়াল করে তারপরে একজনকে কনভিক্ট করা। সাধারণ মানুষ যাতে জেনে কিংবা না জেনে আইন ভঙ্গ না করে, তোমার পরামর্শ কি তাদের উদ্দেশ্যে? ট্রাফিক সিগন্যালের বিষয়টা আমরা জানি, যেভাবে আমাদের শেখানো হয়েছে কিভাবে এই আইনটা চলে। তো আমাদের যদি ছোটবেলা থেকে আরো বিভিন্ন আইন, আপনার সাইবার আইন থেকে শুরু করে সবকিছু মৌলিক অধিকার সম্পর্কে যদি আমাদের ভালোভাবে পড়াশোনা করানো হতো, তাহলে যদি মানুষ সেই আইন সম্পর্কে খুব ভালোভাবে জানতো, তখন ওইটা ভঙ্গ করার ক্ষেত্রে মানুষের বিবেকটা কাজ করতো খুব ভালোভাবে। If you are a victim of online harassment, তখন you can go to your nearest police station. গিয়ে GR case যদি মামলা পুলিশ যদি মনে করে তো GR case মামলা করা যাবে, বা আপনার কাছে যদি প্রপার এভিডেন্স থাকে জমা করে you go and direct magistrateর কাছে you go and make your case. তোমাকে যদি একটা বাংলাদেশে আইন চেঞ্জ করার জন্য দায়িত্ব দেওয়া হয়, তুমি সবচেয়ে কোন আইনটা চেঞ্জ করার চেষ্টা করবে? বাংলাদেশে আমাদের অনেক ভালো আইন আছে। তো যদি কোনো আইন যদি কোনো ব্যক্তি হচ্ছে কাউকে হ্যারাসমেন্টের জন্য মিথ্যা মামলা করে, এই ক্ষেত্রে বলবো যে কোর্ট থেকে বা সরকারিভাবে যেন যে মিথ্যা মামলা করেছে তার এগেনস্টে কোনো একটা ভালো ব্যবস্থা নিতে হয়, এবং যার সময় নষ্ট হয়েছে তাকে যেন একটা ভালো কম্পেনসেশন দেওয়া হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার্স ইনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসছেন ব্যারিস্টার মানাল চৌধুরী। ব্যারিস্টার মানাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম। আপনার সাথে আমরা হবু ব্যারিস্টার একজন রেখেছি, আই মিন ইংলিশ ল পড়াশোনা করছে, ওর নাম হচ্ছে জাকারিয়া হুসাইন বাদশা। তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম। আপনাকে দিয়ে শুরু করি ব্যারিস্টার মানাল, আপনি যদি একটু পড়াশোনা সম্পর্কে বলেন যে ব্যারিস্টার হলেন কীভাবে, কোথা থেকে কী পড়াশোনা করে? So my schooling I did from the City School International. Okay. I did my O levels ওখান থেকে, and then তারপর আমি প্রাইভেটে আমার A levels করি। তখন I took law, and আমার ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল লতে, and so ল পড়লেন কোথায়? ল আমি করেছি লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ নর্থ থেকে। Yeah. তো ওটা that is a registered teaching center affiliated with the University of London. তো আমি ওখান থেকে আমার ডিগ্রিটা নেই, LLB করি, and then তখন আমার ডিগ্রি শেষ করে I go for my bar. ওটা আলহামদুলিল্লাহ শেষ করে। বার কোথা থেকে করেছেন? From BPP University. BPP University. আর call to the bar? Call to the bar I got from the Lincoln's Inn. Lincoln's Inn. The Honorable Society of Lincoln's Inn. কিছু মেমোরিজ আপনারা আমরা টেলিভিশন স্ক্রিনে দেখে নেব। Anwar Manal Musharraf. Anwar Hussain, by the authority on behalf of the bench of dignitaries and public interview in character of this honourable society. আপনার ফ্যামিলি থেকে আইনজীবী কেউ আছেন? আমার ফ্যামিলিতে আছে, জাস্ট আমার দাদা ছিল ল মিনিস্টার ছিল, তারপরে আমার এমনি ডিস্টেন্ট ফ্যামিলিতেও আছে। বলবেন আপনার দাদার নাম কি? নাসিরউদ্দিন চৌধুরী। ওকে। আর এখন আমার ইমিডিয়েট আমার ইয়ের মধ্যে আমার কাজিনস কয়েকজন আছে ল পড়ছে, বাট এখন ব্যারিস্টার আমি হলাম। এই ইন্সপায়ার্ড হলেন কিভাবে, কি ওনাদের দেখে নাকি না আপনি আপনার মতো করে? না, ইন্সপায়ার্ড হয়েছে আসলে আমার ছোটবেলা থেকে আই হ্যাড দিস একটা ড্রাইভ ছিল টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। আমি স্কুলে থাকতে অনেক ভলেন্টিয়ারিং ওয়ার্ক করতাম। তারপরে ওয়ান কোর মেমোরি যেটা আছে, আই ওয়েন্ট টু দিস কনফারেন্স, একটা জিন কনফারেন্স, গ্লোবাল ইস্যুস নেটওয়ার্ক নিয়ে কাজ করে ওরা। তো এখানে জাগো ফাউন্ডেশনের ফাউন্ডার যিনি করবি রাকশান, উনি এসেছিল, and উনি এসে তখন ওনার একটা স্পিচের মধ্যে he included why he even created Jago Foundation and ওনার motivation, and that really stuck with me, and তখন থেকে আমার আরো টুক ছিল যে না আমিও কিছু করতে চাই। Also because I think lawyers, their occupation, it is very noble. Oh yes. So
ওখান থেকেই আসে এটা। রাইট, ওকে। বাদশা, তোমার কাছে আসছি, তুমি কি পড়াশোনা করছো যদি একটু বলা। আমি এখন লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজে সেকেন্ড ইয়ার শেষ করছি, এখন আমার কোথায়? সাউথে। রাইট, সেকেন্ড ইয়ার। তার মানে তোমাকে ব্যারিস্টার হতে হলে 2 বছর থার্ড ইয়ার, হ্যাঁ, দেন 2 বছর লাগে। যেতে পারবো। তো তোমার পরিবারে আইনজীবী কেউ আছেন? না, আমি মেবি ফার্স্ট জেনারেশন হব। ফার্স্ট জেনারেশন লয়ার। তাইলে ইন্সপায়ার্ড হলে কিভাবে ল পড়াশোনার জন্য? ইন্সপায়ার্ড এইটা মানে একটা সময়, মানে এটা আসলে সাডেন প্ল্যান ছিল যে, তো এমনি যায় ইন্সপিরেশন ওইরকম কারো থেকে নেওয়া হয় নাই, বাট আমার মনে হয়েছিল যে আমি এটা পারবো, তো আমি এটা ট্রাই করতেছি। আচ্ছা, তোমাকে আরেকটা প্রশ্ন করি। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে দুজন অসহায় মানুষকে রেফার করি যাদের ফিস দিয়ে আইনে আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে, এই ক্ষেত্রে আমি চেষ্টা করব তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার। এটা আমার ছোটবেলায় ইচ্ছা ছিল যে যেটাই হোক আমি গরিব দুঃখীদের জন্য কাজ করতে পারি। ব্যারিস্টার মানাল, আপনি তো নিউ জেনারেশন আইনজীবী, মানে ওদের চেয়ে খুব বেশি যে আপনি আপার জেনারেশন তা কিন্তু না, হ্যাঁ, কয়েক বছর ভেরি ফ্রেশ ব্যারিস্টার। এরকম আপনি তো প্লাস টিচিং এও আছেন, এদের সাথে আপনার প্রায় মেলামেশা হয়, এভরিডেই দেখেন, তাই না? জি, সো আমি লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ নর্থে, যেখান থেকে আমি গ্র্যাজুয়েট করেছি, ওখানে আমি এখন, হ্যাঁ, এখানে আই এম দি লেকচারার, এখানে ফ্যাকাল্টি মেম্বার। তো ওদের মধ্যে কি চেঞ্জ দেখেন আপনি? চেঞ্জ এখন যেটা আমি দেখছি, সো আই টিচ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অ্যাক্রস অল ইয়ার্স, অ্যান্ড এখন যেটা দেখছি, এখনের স্টুডেন্টস দে আর ভেরি মোর technologically more inclined, more aware. So I think that makes it easier for them to even grasp concepts. মানে আগে যেরকম আমার ব্যাচে লাগতো যে যখন আমরা পড়ছি তখন যে কনসেপ্টস একটু এলিয়েন লাগতো, তখন বুঝতে একটু কষ্ট হতো, বাট এখন বিকজ এত এক্সপোজার আছে, অ্যাওয়ারনেস আছে, এখন ইটস ইজিয়ার ফর স্টুডেন্টস টু গ্রাস্প দ্য কনসেপ্ট। তারপর এখন ইভেন দ্য ওয়ে অ্যাসেসমেন্টস আর টেকেন, ওসব খুব মডার্নাইজ হয়ে গেছে এখন। রাইট, সো দ্যাটস আ পজিটিভ, অফ কোর্স। আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি যেহেতু একজন নারী, তো সেই হিসাবে নারীদের অংশগ্রহণ এবং লিডারশিপ সম্পর্কে আপনার মূল্যায়নকে এই যে আইন জগতে আসছে আজকাল? Obviously there is a lot of prominent figures Bangladeshe, a law sector. There is Barrister Ashna Imam. On our work, I'm very, I personally really admire her work. Barrister Sarah Hussain ji. So, you know, she's a human rights activist, especially with women's rights, what she does. These are very admirable works. So, of course, prominent figures ache, there are prominent contributions ache, but I think there is still more scope for, to facilitate female participation এই সেক্টরে। সো আই থিঙ্ক এটার জন্য ইকুয়াল অপরচুনিটিস যদি ফ্যাসিলিটেট করা হয়, তাহলে আই থিঙ্ক আরও পার্টিসিপেশন অ্যান্ড আরও লিডারশিপ স্কোপস আমরা দেখতে পারবো। আপনার সামনে আমরা একটা নিউজ পেপার রিপোর্টের হেডলাইন পড়ি, সেটা আমরা টেলিভিশন স্ক্রিনে রিপোর্টটা দেখতে পাবো। সেটা হেডলাইনটা হচ্ছে হেফাজতে এবং কারাগারে মৃত্যুর ঘটনা নিয়ে যে প্রশ্ন হয়েছে, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। এর মধ্যে আমি একটা রায়ের ডিসিশন আপনাকে বলি, ব্লাস্ট ভার্সাস বাংলাদেশ কেস, সেটা সম্পর্কে আপনিও নিশ্চয়ই জানেন। দুই একটা দর্শকদের জন্য আর কি, দুই একটা, সবগুলো তো পড়া সম্ভব না। যদি ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে মঞ্জুর করেন, তাহলে তাকে আটক ব্যক্তির অধিকার সুরক্ষিত করতে নির্দেশিকা অনুসরণ করতে হবে। যদি পুলিশ বা জেল হেফাজতে কোনো ব্যক্তি মৃত্যু হয়, পুলিশ বা জেল কর্তৃপক্ষকে অবিলম্বে তা নিকটস্থ ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। হেফাজতে মৃত্যুর তথ্য পাওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে তদন্ত শুরু করতে হবে। আরও আছে, যেমন ধরুন গ্রেফতার করার সময় যদি পরিচয় জিজ্ঞাসা করা হয়, তাহলে পুলিশকে তাদের পরিচয়পত্র দেখাতে হবে এবং নিজেদের পরিচয় দিতে হবে। যদি গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকে, তবে পুলিশকে তার কারণ লিখতে হবে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে বা সরকারি চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং চিকিৎসা সনদ সংগ্রহ করতে হবে। এরকম অনেকগুলো পয়েন্টস আছে। আপনার মন্তব্য কি এই সম্পর্কে? তো এটা যেটা আপনি বলেন, ইটস বেসিকলি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটা তো এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং কোনো ডেমোক্রেটিক সোসাইটিতে অ্যাকসেপ্টেবল হতে পারে না। ইটস নট এ ভেরি হেলদি প্র্যাকটিস। তো কোনো রুল অফ লর বেসিক প্রিন্সিপালই হচ্ছে যে একটা ডিউ প্রসেস করে, ফেয়ার ট্রায়াল করে তারপরে একজনকে কনভিক্ট করা। তো কোনো অ্যাকিউজডের fair trial হওয়া, that is his constitutional right, that is his legal right. তো এটা and এই রাইটটা শুধু একটা কোর্টের কাছে আছে যে ফেয়ার ট্রায়াল করে এই রেসপন্সিবিলিটিটা is upon the court to decide. এটা কোনো ল এনফোর্সমেন্ট করতে পারে না। তো I believe যে এটা of course it's not a very good practice. So এটা কেন হচ্ছে
এটা এখন আই থিঙ্ক প্রসিজারাল এরার্স এর কারণে। দেখেন তো এটা তো আপনার আপিলেট ডিভিশনের ডিসিশন, এটা তো কেউই মানছে না আমার কাছে মনে হচ্ছে। হোয়াট ইউ থিঙ্ক? তো হ্যাঁ, অ্যাগেন সো সি দেয়ার ইজ লিগাল ফ্রেমওয়ার্ক, অনেক ভালো ফ্রেমওয়ার্ক আছে আমাদের কাছে, বাট ইমপ্লিমেন্টেশনে দেয়ার ইজ এরার, দেয়ার ইজ প্রসিজারাল ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি হচ্ছে না। এখন এটার জন্য উই নিড ভেরি স্ট্রং ওভারসাইট। পুলিশের কাছে অনেক পাওয়ার্স আছে, বাট ওই পাওয়ারের অনেক স্ট্রং ওভারসাইট ইজ very much required to avoid এসব, because এগুলা results ultimately in diminishing public confidence. Public confidence justice system এ কমিয়ে আসতেছে because of all of this. আপনার গাইডলাইনটা যদি পুলিশ মানতো তাহলে নিশ্চয়ই আরো স্বচ্ছ হতো। অফকোর্স, তো এখন আই থিঙ্ক পুলিশেরও ওই আমাদের ট্রেনিংটা দিতে হবে হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডসের সাথে মেনটেন করে একটা আই থিঙ্ক মডার্ন ফ্রেমওয়ার্ক আই থিঙ্ক ইজ রিকোয়ার্ড, বিকজ আমাদের যেসব লিগাল ফ্রেমওয়ার্কস আছে ইটস কোয়াইট আউটডেটেড এখন, বিকজ এগুলো সব কলোনিয়াল টাইমসের আমরা ফলো করছি এখনও। And Blast versus Bangladesh যেটা আপনি বললেন, very good guidelines, police arrest, ম্যাজিস্ট্রেটের কাজকর্ম ইত্যাদি, detention নিয়ে, তারপরে all of this to avoid arbitrary use of power, তাই না? সো এখন এটার জন্য we have the framework, কিন্তু এটা enforce করার ওই আমাদের we need that একটা commitment, একটা institutional will লাগবে to put it in place. দর্শকদের কাছ থেকে দুইটা প্রশ্ন পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আমি আবার পড়ছি, barristers.in25@gmail.com। এই ঠিকানায় আপনারা যখন প্রশ্ন পাঠাবেন আমরা প্রশ্নগুলো সিলেক্ট করে থাকি এবং কোয়ালিফাইড ব্যারিস্টার যিনি থাকেন তার উদ্দেশ্যে করে থাকি। আজকে আমাদের আমন্ত্রিত স্টুডেন্ট সে প্রশ্নগুলো কোয়ালিফাইড ব্যারিস্টার মানালের উদ্দেশ্যে তুমি যদি একটু করো। বাদশা। রাজশাহীর বাঘা থেকে মনির হাসিব বলেছেন, আমি একজন শান্তিপ্রিয় মানুষ, এলাকার প্রভাবশালী এক লোক যিনি প্রশাসনের সাথে খুব খাতির করে চলেন। এই পর্যন্ত আমার বিরুদ্ধে 3টি মিথ্যা মামলা দিয়েছে। আমার কি আইনি কোনো প্রতিকার আছে? ব্যারিস্টার মানাল। আচ্ছা, সো এখানে what needs to be done is যে আগে we need to see যে মামলার স্ট্যাটাসটা কি, মামলাটা কোথায় করা হয়েছে, এটা কি থানায় করা হয়েছে নাকি ডাইরেক্ট কোর্টে করা হয়েছে, এগুলা we need to find out, and মামলার স্ট্যাটাসটা আপাতত কি, that is very important to find out. সো আমরা যদি ধরি that এটা থানায় এটা কমপ্লেন করা হয়েছে, সো উই নিড টু সি যে ওখানে ইনভেস্টিগেশনের এখন স্ট্যাটাসটা কি। সো যদি এখন ইফ উই সি যে পুলিশ ইনভেস্টিগেশন করে ফাইনাল রিপোর্ট দিয়েছে, তার মানে দ্যাট ইজ ইন ইয়োর ফেভার, তখন উই ক্যান অ্যাজিউম যে আচ্ছা যে মিথ্যা মামলা, এটা আপনার এগেনস্টে জাস্ট হ্যারাসমেন্টের জন্য করা হয়েছে। তখন ইউ হ্যাভ দ্য provisions, তখন আমরা ডেফামেশনের কেস করতে পারি, আমরা malicious প্রসিকিউশনের কেস করা যাবে। বাট ইফ উই সি দ্যাট না, পুলিশ চার্জশিট দাখিল করেছে মানে আপনার এগেনস্টে কোনো কিছু পাওয়া গিয়েছে, তখন ইউ হ্যাভ টু ফলো দ্য ল। তখন তখন ইউ জাস্ট হ্যাভ টু ফলো দ্য প্রসিজার। তখন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনো যদি সামান্স আসে এগুলো ইগনোর করা যাবে না, ইউ হ্যাভ টু ফলো প্রসিজার। যদি আপনাকে কোর্টে ডাকা হয়, কোর্টে যাবেন, জামিন নেবেন অবভিয়াসলি, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসিজার। আমাদের সেকেন্ড কোশ্চেন যদি তুমি করো বাদশা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাগুরা থেকে বিশ্বজিৎ দেব বলেছেন, আমি অনলাইনের প্রতারণার শিকার হচ্ছি, কি করতে পারি যদি একটু বিস্তারিত বলতেন, বা আমার কি করা উচিত? ব্যারিস্টার মানাল। সো আমাদের দেশে অনলাইন হ্যারাসমেন্টের কেসেস এখন উই আর সিইং অনেক বাড়ছে, বাট উই হ্যাভ নিউ legislations in place to help victims of these offenses. So there is Cyber Security Act একটা আছে, and এগুলার মাধ্যমে we can help এসব victims. So if you are a victim of online harassment, তখন you can go to your nearest police station. গিয়ে GR case যদি মামলা পুলিশ যদি মনে করে, তো GR case মামলা করা যাবে। বা আপনার কাছে যদি প্রপার এভিডেন্স থাকে, জমা করে ইউ গো অ্যান্ড ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ইউ গো অ্যান্ড
make your case. তখন what is important is that you act fast and you don't get scared যে না আমি সব delete করে ফেলি so what you need to collect evidence so তখন screenshots emails phone numbers identity information transaction records these are very important evidence so এগুলো সব preserve করা উচিত and you should act fast right thank you বাদশা যদি দর্শকরা আইনজীবী চুজ করতে চায় তাহলে কি বিষয়গুলো তাদের দেখা উচিত প্রথমত দেখতে হবে যে তার আইনজীবী যাকে চুজ করতে গেছে তার হচ্ছে আপনার সনদ বার কাউন্সিল সনদ আছে কিনা দ্বিতীয়ত আপনার দেখতে হবে যে ওনার প্রিভিয়াস হিস্ট্রি কেমন উনি কোথায় কাজ করেছেন উনি ওনার সাথে আপনার কেসটা উনি মনোযোগ সহকারে শুনছেন কিনা এবং অবশ্যই আপনার ফি সম্পর্কে ধারণাটা মানে ক্লিয়ার করে নিতে হবে তাহলে ফিস নিয়ে কি কোনো ঝামেলা হয় এটা অনেক সময় হইতেও পারে তো আমার মনে হয় যে শুরু থেকে ক্লিয়ার করে নেওয়া ভালো তুই বলছিলে বার কাউন্সিলের সনদ আছে কিনা বার কাউন্সিলের সনদ ছাড়া তো আর হবে না মানে আইনজীবী হিসেবে তো ক্লেম করতেই পারবে না তাই না জি জি রাইট ওকে ব্যারিস্টার মানাল আরেকটা নিউজ পেপার রিপোর্ট আমি হেডলাইনটা পড়ি গ্রেফতারি পরোয়ানার আসামিকে খুঁজে পাচ্ছে না পুলিশ অথচ পুলিশের অনুষ্ঠান মঞ্চে তিনি মানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে পুলিশ বলছে যে না ওকে তো আমরা পাচ্ছি না অথচ পুলিশের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে কিন্তু তিনি সবসময় অনুষ্ঠানে থাকেন তিনি একজন বিএনপি নেতা মিস্টার আলী আহমেদ রাজু তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে কিন্তু আত্মসাৎ মামলা সহ অনেক কিছু ওয়ারেন্টও আছে এটা কেমন রাষ্ট্র ব্যবস্থা আমরা তো আওয়ামী লীগের সময় এগুলো দেখেছি এখনও যদি দেখি তাহলে কি চেঞ্জ আমরা পেলাম Obviously এখন আমরা after 2024 আমরা হোপ করেছিলাম for a lot of reform পুলিশের মধ্যে রিফর্ম আসবে জাস্টিস সিস্টেমে রিফর্ম আসবে and এখন আমরা 2026 এ এখনো অনেক পজিটিভ আলোচনা চলছে but we have to see where is the gap গ্যাপটা কোথায় হচ্ছে সো এখানে I think reform is very important সো এটার জন্য কি রিফর্মটা লাগবে and ওটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে সো আই থিংক ইমপ্লিমেন্টেশনে এখানে গ্যাপটা আসতেছে সো দ্যাট ইজ সামথিং দ্যাট অল অফ আস নিড টু ওয়ার্ক টুয়ার্ডস অবভিয়াসলি অনেস্টলি যদি সত্যিকার পুলিশ আমরা দেখতে চাই লাইক আরো উন্নত বিশ্বের মতো আসলে কিভাবে দেখবো আমরা বা কবে দেখবো I think police training is very important because আমাদের এখানে পুলিশের কাছে খুবই unfettered power দেওয়া আছে and যেটার ওরকম oversight মানে আছে there are policies obviously governing them but ওরকম oversight actually implementation হচ্ছে না so I think যদি পুলিশ ট্রেনিং পায় যে পাবলিক সেফটি নিয়ে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে সিটিজেন্স এর কি ফান্ডামেন্টাল রাইটস চেঞ্জ আসতে পারে করা উচিত রাইট ওকে তোমার কাছে আসছি জি আমাদের দেশে যে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যাতে জেনে কিংবা না জেনে আইন ভঙ্গ না করে তোমার পরামর্শ কি তাদের উদ্দেশ্যে আমাদের দেশের সাধারণ মানুষের আইন ভঙ্গ করার বিষয় হচ্ছে জানুক বা না জানুক তো আমাদের ছোটবেলা থেকে যেভাবে পড়াশোনাতে দেখানো হয় যে আমরা ট্রাফিক সিগন্যালের বিষয়টা আমরা জানি যেভাবে আমাদের শেখানো হয়েছে কিভাবে এই আইনটা চলে তো আমাদের যদি ছোটবেলা থেকে আরো বিভিন্ন আইন আপনার সাইবার আইন থেকে শুরু করে সবকিছু মৌলিক অধিকার সম্পর্কে যদি আমাদের ভালোভাবে পড়াশোনা করানো হতো তাহলে যদি মানুষ সেই আইন সম্পর্কে খুব ভালোভাবে জানতো তখন ওইটা ভঙ্গ করার ক্ষেত্রে মানুষের বিবেকটা কাজ করতো খুব ভালোভাবে এখন মানুষ আইন ভঙ্গ করে কেউ জেনে করে তাদের হয়তো বা কোনো উদ্দেশ্য থাকে খারাপ উদ্দেশ্য যেটার কারণে আইন ভঙ্গ করতে বাধ্য হয় মানে কোনোভাবে করতে হয় আর যারা হচ্ছে না জেনে করে অবশ্যই সেক্ষেত্রে তাদের জানানোর দায়িত্ব ছিল আমাদের দেশের সরকারের এই যে আইন ভঙ্গ করে যার জন্য শাস্তি কি যথেষ্ট নাকি অন্য কোনো কিছু প্রয়োজন ছিল অবশ্যই শাস্তি যথেষ্ট এবং সেখানে পুনর্বাসনও দরকার আছে যেমন এই আইন ভঙ্গ করার কারণে আপনার দেশের সরকারের বা দেশের সাধারণ জনগণের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থাটা অবশ্যই দেখতে হবে থ্যাংক ইউ ব্যারিস্টার মানাল পুলিশের সাথে আমরা কথা বলার আগে কি কি বিষয় আমাদের আসলে অধিকার সম্পর্কে জানা প্রয়োজন আপনার মতে so এটা এখন so if you are a victim if you have any complaint again it is your constitutional right it is your legal right to make that complaint so আপনি যাবেন পুলিশ স্টেশনে যদি যাবেন বা যদি এভিডেন্স থাকে আপনি যদি কোর্টে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে চান ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টান্সেস আপনি যাবেন গিয়ে জিডি করবেন তখন the designated যে অফিসার ইন চার্জ থাকে উনি আপনার কেস শুনবে আপনার কমপ্লেইন উনি নিবে এটা দিস ইজ ইয়োর রাইট এটা কেউ নিতে পারবে না সো তখন আই বিলিভ যে
if all of us are aware of our rights, তখন process follow করে এটা তখন you have to be also respectable and respectful towards the police officers. আমাদের দেশে অসংখ্য ডকুমেন্টস বিষয়ে অনেক মামলা টামলা হয়, মানুষ কোনো কিছুতে সাইন করার আগে আসলে কি কি বিষয় আসলে তার দেখা উচিত? স্ট্রেটকে সাইন করা উচিত নাকি না? না, of course না, straight sign করা এটা জীবনেও advisable হয় না, এটা কখনো advisable হয় না. Obviously when you are signing any document, any contract, তখন you should read what you're signing, you should be aware of what you're signing. So যে কোনো white paper থেকে কোনো স্ট্যাম্প পেপার যেগুলো হয়, যেখানে 300 টাকা 600 টাকার যে স্ট্যাম্প পেপারস হয়, ওইগুলা বাইন্ডিং এফেক্ট ওইগুলার বেশি থাকে. সো ইউ শুড বি ভেরি অ্যাওয়্যার অফ হোয়াট ডকুমেন্ট ইউর সাইনিং অ্যান্ড অলসো দ্য কন্টেন্টস অফ দ্য ডকুমেন্ট. সো ফর এক্সাম্পল যদি কোনো সেলস কন্ট্রাক্ট হয়, তাহলে what are you signing, what are you signing for? Product specification very important. প্রোডাক্টের কি স্পেসিফিকেশন হবে, কতটুক হবে, কোয়ান্টিটি কি হবে, পেমেন্ট টার্মস কি হবে, আমি কিভাবে পেমেন্ট করব, কতটুকু অ্যাডভান্স দিব, বাকিটুক আমি কিভাবে পেমেন্ট করব, বা যদি কোনো টার্মিনেশন ক্লজ থাকে ওটা কিভাবে হবে, ব্রিচ হলে ওটা রেমেডি আমি কিভাবে নিব, আরবিট্রেশন ক্লজ আছে কিনা. অল অফ দিস ক্লজেস আর ভেরি ইম্পর্টেন্ট. বাদশা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা আমি ব্যারিস্টার মানালকে জিজ্ঞেস করবো, সেম কোয়েশ্চন থেকে তোমার আনসারটা কি হয় আগে আর কি। তোমাকে যদি একটা বাংলাদেশে আইন চেঞ্জ করার জন্য দায়িত্ব দেওয়া হয়, তুমি সবচেয়ে কোন আইনটা চেঞ্জ করার চেষ্টা করবে? আইন চেঞ্জ করার ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে আমাদের অনেক ভালো আইন আছে। তো যদি কোনো আইন যদি কোনো ব্যক্তি হচ্ছে কাউকে হ্যারাসমেন্টের জন্য মিথ্যা মামলা করে, মিথ্যা মামলার কারণে আপনার কোর্টের সময় নষ্ট হচ্ছে এবং যার বিপক্ষে করা হচ্ছে সে কিন্তু একটা ভালো টাইম লস হচ্ছে এবং তার অনেক ক্ষতি হচ্ছে। এখন দিন শেষে যখন মিথ্যা মামলা প্রমাণিত হচ্ছে, ওই লোকটা তখন তার সময় নষ্ট হইলো, টাকা পয়সা নষ্ট হইলো। তো আমি এই ক্ষেত্রে বলবো যে কোর্ট থেকে বা সরকারিভাবে যেন যে মিথ্যা মামলা করেছে তার এগেনস্টে কোনো একটা ভালো ব্যবস্থা নিতে হয়, এবং যার সময় নষ্ট হয়েছে তাকে যেন একটা ভালো কম্পেনসেশন দেওয়া হয়। রাইট। তুমি কি আর কিছু অনুষ্ঠানে বলতে চাও, তোমাকে এমন কিছু যে আমি জিজ্ঞেস করিনি আইন সংক্রান্ত, তুমি ভাবছো যে এটা জিজ্ঞেস করলে হয়তো ভালো হতো, আমি ভালো বলতে পারতাম? এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে ধর্ষণের বিষয়টা, তো এই ক্ষেত্রে ধর্ষণের বিষয়ে যখন আপনাকে ডিএনএ টেস্ট করার পরে সবকিছু প্রমাণিত হয়ে যাচ্ছে, আমার মনে হয় না যে তাকে বেঁচে রাখার কোনো দরকার আছে। আমি চাই যে যেহেতু সবকিছু প্রমাণিত হয়ে গেছে, মিথ্যা মামলা হইলে অবশ্যই সেটা তদন্ত ইনভেস্টিগেশন করা হবে। বাট যদি সেক্ষেত্রে দেখা হয় যে রিসেন্টলি রামিসা হত্যার যেটা হয়েছে, আমার মনে হয় তাকে মৃত্যুদণ্ড রায় দেওয়ার পরে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে আমি জানি না। থ্যাংক ইউ। ব্যারিস্টার মানাল, আপনার কাছে একই প্রশ্ন, কি চেঞ্জ করবেন আপনি যদি সুযোগ পান? লাইক হি সেড, আমাদের লজ আর ভেরি গুড। বাংলাদেশে যেসব আইন আছে অনেক ভালো লিগ্যাল ফ্রেমওয়ার্কস, অনেক সাফিসিয়েন্ট ফ্রেমওয়ার্কস আছে, কিন্তু আমি একটু আগে যেটা বললাম, এররটা কই হচ্ছে, প্রসিজারাল এরর হচ্ছে, এখানে ইমপ্লিমেন্টেশনে একটা গ্যাপ আছে। সো ইফ আই ওয়ার টু চেঞ্জ এনি ল, I think I would just want to bring a reform to the procedural steps. Kono law change korar ekhane kono ami scope dekhchi na. Any person, any citizen of the country must have accessible justice. Right. So if you are aggrieved, if you are a victim, relief should be there for you. Right, thank you. আমাদের সময় আসলে আজকে আর খুব একটা বেশি নেই, খুব একটা শেষই, নাহলে আরও অনেক কথা বলতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। বাদশা, তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।